বাইরের পৃথিবীতে বিশাল আলো, হাজারো সুযোগ আর মানুষের কোলাহল, কিন্তু আমার জন্য শুধু বরাদ্দ ছিল এই চার দেওয়ালের দমবন্ধ করা অন্ধকার। এই ঘরে যখন সবাই হাসত, সেই হাসির শব্দগুলো আমার কাছে ঠাট্টার মতো মনে হতো। কেন জানেন? কারণ তাদের চোখে আমি ছিলাম একজন বেকার, একজন অপদার্থ। কিন্তু তারা জানত না আমার ভেতরে একটা আগুন জ্বলছিল। সেই আগুন একদিন এমন একটা পৃথিবী গড়বে যেখানে আমার পরিচয় হবে আমার নিজের অর্জন। যেদিন এই অবহেলাগুলোই আমার সফলতার গল্পের প্রথম অধ্যায় হয়ে থাকবে। আজকের দুপুরটা ছিল অন্য দিনের মতোই। খাবার টেবিলে সাজানো ছিল সাদা ভাতের সাথে মুরগির রোস্ট, ইলিশ ভাজা আর ঘন ডাল। সবই ছিল জমজমাট, কিন্তু সেই জমজমাট আয়োজনের ভেতরে আমার জন্য শুধু বিষাদ আর অবহেলা। পাশের চেয়ারে বসেছিলেন আমার বাবা আফসার আহমেদ, বড় ভাই সাকিব আর ভাবি তানিয়া। বাবার মুখে ছিল শুধুই বড় ভাই সাকিবের প্রশংসা। দেখ সাকিব কিভাবে দিনরাত খেটে সংসার সামলাচ্ছে। এই কথাগুলো যেন আমাকে আরো ছোট করে দিত। 4 বছর ধরে এই বাড়িতে আমার সাথে এমনটাই হচ্ছে। 4 বছর। একটা লোকমা মুখে তুলতে গিয়েও থেমে গেলাম। দামি আর কন্ডিশনার চলছে ঠিকই, কিন্তু আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। ভাই সাকিব ঠ্যাস মেরে বলল, আজকালকার ছেলেপেলেরা তো খালি সহজেই টাকা কামানোর ধান্দা করে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আর মোবাইল টিপে তো আর সংসারের প্রশংসা পাওয়া যায় না। কথাটা যে আমাকে উদ্দেশ্য করে বলা, সেটা বুঝতে এক মুহূর্তও দেরি হলো না। আমি মাথা নিচু করে রইলাম। ভাবি তানিয়া আবার আগুনে ঘি ঢাললেন। তিনি বললেন, আহা, পাশের বাড়ির রফিক সাহেবের ছেলেটা, ও তো শাহিনের চেয়েও ছোট হবে। সে নাকি একটা অনলাইন ব্যবসায় মাসে ভালো টাকা কামাচ্ছে। সে তো চাকরি বাকরির জন্য বসে থাকিনি। এই সময় মা শুধু একবার আমার পক্ষ নিলেন। বললেন, আহা, তোমরা সবাই মিলে ছেলেটার পেছনে লাগলে কেন? ও চেষ্টা করছে তো, একদিন দেখবে ঠিকই কিছু একটা করে ফেলবে। বাবা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, আর কত সময় দেব? বাইরের লোককে কি উত্তর দেব যখন জিজ্ঞেস করবে তোমার ছেলে কি করে? অবশেষে আমি মুখ খুললাম, আব্বা, আমি তো চেষ্টা করছি। কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, হয়নি। আমার কথা শুনে ভাই হাসল। চেষ্টা? দিন রাত তো দেখি ঘরের দরজা বন্ধ করে ল্যাপটপ নিয়ে বসে থাকিস। কি করিস আল্লাহই জানে। ইন্টারভিউ দিলেই কি চাকরি হয়? চাকরির জন্য প্রস্তুতি লাগে, স্মার্টনেস লাগে। তোর মতো চেহারা শুকিয়ে বসে থাকলে তো পিয়নের চাকরিও জুটবে না। সাকিব থামল না। আমাদের বংশের কারো গায়ে বেকার তকমা লাগেনি, তুই প্রথম। আমার মনে হচ্ছিল আমি কোনো খাবার টেবিলে নেই, যেন একদল হিংস্র সমালোচক আমাকে ছিঁড়ে খাচ্ছে। তবুও আমি উঠে যাইনি। তাদের সব কথা, সব অপমান আমি নীরবে হজম করেছিলাম, কারণ আমি জানি এই অপমান একদিন আমার সবচেয়ে বড় শক্তি হবে। আমার ঘরের দরজাটা বন্ধ করে দেওয়ার পর বাইরের মানুষ আমাকে ঘরের ভেতর দিনের পর দিন ল্যাপটপ নিয়ে বসে থাকা এক অলস ছেলে বলে মনে করত। কিন্তু কেউ জানতো না এই বন্ধ দরজার ওপাশে আমি আমার জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিচ্ছিলাম। আমি কোনো মামুলি চাকরির জন্য নয়, বরং নিজের একটা সাম্রাজ্য গড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন বাজারে একটা কথা খুব চলছিল যে ছেলেটি পরিবারের অপমান সহ্য করে কোটিপতি হলো, যে ছেলেটি, তার গল্পটা। আমি সেই গল্পটাকেই আমার অনুপ্রেরণা বানিয়েছিলাম। সবাই বলতো চাকরি নেই তাই হতাশ, কিন্তু আমি জানতাম আমি হতাশ নই, আমি স্বপ্ন বুনছি। আমার ভাই আমাকে বেকার বলে যে তকমা দিয়েছিল, আমি সেই তকমাকেই পাল্টে দিয়ে একজন সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছিলাম। আমার মাথায় ছিল শুধু একটা চিন্তা, একদিন এই সব অপমান মুছে ফেলে আমি তাদের সামনে এমনভাবে দাঁড়াবো যখন আমার সফলতার গল্প দেশের সবার মুখে মুখে ঘুরবে। আমি বুঝতে পেরেছিলাম আমার ভেতরের এই নীরব সংগ্রামই একদিন আমাকে বেকার থেকে কোটিপতি করে তুলবে। সময় কারোর জন্য থেমে থাকে না। সেই নীরব প্রচেষ্টার ফল আসতে শুরু করলো। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। আজ আর আমি সেই অবহেলিত শাহিন নই। আজ আমার নিজের একটা পরিচয় তৈরি হয়েছে। আমি যেখানে কাজ করতাম সেটা আজ বিশাল এক প্রতিষ্ঠানের রূপ নিয়েছে।
আমার একটা স্বপ্ন ছিল মানুষের জন্য কিছু করার, তাই আমি সিদ্ধান্ত নিলাম একটা বড় হাসপাতাল বানানোর। সেই হাসপাতালের কাজ শুরু হয়ে গেছে। আমার জীবন যখন নতুন পথে মোড় নিল, তখন এমন একজন মানুষ আমার জীবনে ফিরে এলো যাকে আমি একসময় পাগলের মতো ভালোবাসতাম, রুহি। সে আমার জীবনে একটা ঝড় তুলে চলে গিয়েছিল, আমার বেকারত্বকে মেনে নিতে পারেনি। বৃষ্টি হচ্ছিল সেদিন, আকাশ ভেঙে ঝুম বৃষ্টি। আমি আমার নির্মাণাধীন হাসপাতালের সাইটে দাঁড়িয়েছিলাম। রুহি হঠাৎ করেই সেখানে এসে হাজির হলো। বৃষ্টির ছাট থেকে বাঁচতে আমরা খুব কাছাকাছি দাঁড়ালাম। রুহির চোখে ছিল অনুশোচনা। একসময় যে মেয়েটি আমার কাঁধে মাথা রাখাকে অপমান মনে করত, আজ সে শীতে কাঁপতে কাঁপতে আমার আরও কাছে সরে এলো। তারপর হঠাৎ করেই সে তার মাথাটা আমার কাঁধে রাখল। আমার পুরো শরীরটা মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। আমি তাকে সরিয়ে দিতে গিয়েও পারলাম না। রুহি ফিসফিস করে বলল, প্লিজ শাহিন, আমাকে ফিরিয়ে দিও না। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি আর এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকার কথা ভাবতে পারি না। তোমার স্বপ্ন, তোমার কাজ, তোমার সব কিছুর অংশ হতে দাও আমাকে, প্লিজ। বাইরে তখন ঝুম বৃষ্টি, টিনের চালে বৃষ্টির এক টানা শব্দ। আমি কোনো উত্তর দিলাম না, শুধু আস্তে করে আমার কাঁধে রাখা রুহির মাথাটার উপরে নিজের হাতটা রাখলাম। এই নীরব সম্মতি ছিল আমার দিক থেকে ভালোবাসার প্রথম প্রকাশ। রুহির মুখে ফুটে উঠল একরাশ স্বস্তির হাসি। আমরা দুজনেই বুঝলাম, আজই অসমাপ্ত হাসপাতালের ভিতের উপরে আমাদের ভালোবাসার এক নতুন ইমারত নির্মাণ শুরু হলো। শাহিনের অবহেলার গল্পের সমাপ্তি হলো, আর শুরু হলো এক নতুন সফল জীবন। তো কেমন লাগলো শাহিনের এই সফলতার গল্প? একটা কথা মনে রাখবেন, প্রতিটি অবহেলার গল্পের আড়ালে লুকিয়ে থাকে এক বিশাল কোটিপতি হওয়ার বীজ। আপনার জীবনেও কি এমন কোনো শাহিন লুকিয়ে আছে? এই গল্পটা যদি আপনার ভেতরে একটুও নাড়া দিয়ে থাকে, যদি আপনার মনে হয় যে আপনিও একদিন সমস্ত অবহেলাকে ছাপিয়ে যাবেন, তাহলে দয়া করে একটি লাইক দিয়ে দিন। আপনার প্রতিটি লাইক আমাদের পরবর্তী গল্প লেখার অনুপ্রেরণা। আর এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্প যদি নিয়মিত দেখতে চান, তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টা বাটনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।